দর্শক, বাংলাদেশ পোল্ট্রি শিল্প সেন্ট্রাল কাউন্সিল ও ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের সৌজন্যে চ্যানেল 24-এর বিশেষ অনুষ্ঠান প্রোটিন আমার অধিকার। এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি ফাইজুল সিদ্দিকী। আজকে আমরা বাংলাদেশের পোল্ট্রি শিল্প নিয়ে কথা বলবো, বাংলাদেশের প্রোটিনের কী অবস্থা সেটি নিয়ে কথা বলবো। এর জন্য আমাদের সাথে অতিথি হিসাবে আছেন বাংলাদেশের কয়েকজন প্রোটিনের সাথে যারা সংশ্লিষ্ট এসব কয়েকজন বিশেষজ্ঞ। আমরা শুরুতেই পরিচয় করে দিতে চাই জনাব মশিউর রহমান ওয়াহাব স্যার, যে বাংলাদেশ শাখা সেটির সভাপতি এবং প্যারাগন গ্রুপের ব্যবস্থাপক পরিচালক। আমার ডানে রয়েছেন পুষ্টিবিজ্ঞানী ডক্টর খালেদা ইসলাম, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমরা দেখছি যে ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের যিনি বাংলাদেশের লিড জনাব খবিবুর রহমান কাঞ্চন, এবং উপস্থিত রয়েছেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসাবে ডিপার্টমেন্ট অফ লাইভস্টক এর পরিচালক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, সেই সাথে আমাদের সাথে উপস্থিত আছেন কয়েকজন অংশগ্রহণকারী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন। তাদের কাছ থেকে আমরা মতামত শুনবো এবং তাদের কাছ থেকে প্রশ্ন নিব। আমাদের যারা অতিথি রয়েছেন তারা সেই সব প্রশ্নের উত্তর দিবেন। শুরুতেই আমরা চলে যেতে চাই আমাদের অতিথি পুষ্টিবিজ্ঞানী ডক্টর খালেদা ইসলাম। প্রোটিনটা কেন আমাদের জনগণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন? প্রোটিনটা এই মুহূর্তে ইম্পর্টেন্ট এই জন্যই যে আসলে আমাদের বেসিক নিড হচ্ছে খাবার। খাবারের মধ্যে আমাদের দুইটা ভাগে আমরা ভাগ করি। যে খাবারটা খাই, যেটা আমরা বেশি পরিমাণে খাই সেটাকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যেমন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। আর এছাড়া মাইক্রোনিউট্রিয়েন্ট, যেমন আমাদের ভিটামিন এবং মিনারেল। একটা শিশু যখন মায়ের গর্ভে আসে তখন থেকে তার প্রোটিনের দরকার এবং মৃত্যু পর্যন্ত তার প্রোটিনের চাহিদাটা রয়ে যায়। এবং শুধু তা না, এটা যখন সে মার গর্ভে থাকে তখন যেমন তার বৃদ্ধির জন্য প্রোটিন দরকার, জন্মের পর একটা শিশু স্বাভাবিক ওজন নিয়ে জন্মাবে কিনা সেটাও ডিপেন্ড করে প্রোটিনের উপর। এবং পরবর্তীকালে যেটা হয়, একটা শিশু যখন সুস্থ সবলভাবে গড়ে উঠবে কিনা সেটার উপরও দেখি আমরা যে প্রোটিনটা তার ঠিকমতো আছে কিনা। এখন তাহলে কথা হচ্ছে প্রোটিন কী কাজ করে। প্রোটিন হচ্ছে আমাদের প্রথমে যেটা বললাম, আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে সাহায্য করে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য প্রোটিনটা অনেক বেশি দরকার। আর এছাড়া যেটা দরকার সেটা হচ্ছে আমরা যখন পৃথিবীতে একটা শিশু জন্মায় সে কিসের মধ্যে এক্সপোজড হয়, অনেকগুলো অসুখ বিসুখ। তো সেটার জন্য তার দরকার কি, রোগ প্রতিরোধ ক্ষমতা। সেই রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার, যে পুষ্টি উপাদান দরকার, সেটা হচ্ছে প্রোটিন। এই প্রোটিন যদি আমার ঠিকমতো আমি না পাই তাহলে যেই সমস্যাটা হয় সেটাকে বলা হচ্ছে অপুষ্টি বা ম্যালনিউট্রিশন। যে উৎস থেকে প্রোটিনটা পাই, যেমন 2টা উৎস থেকে পাই, একটা হচ্ছে অ্যানিমাল সোর্স আর একটা হচ্ছে প্ল্যান্ট সোর্স। হ্যাঁ, তখন অ্যানিমাল সোর্স হচ্ছে কি, মাছ, মাংস, ডিম, দুধ। আর প্ল্যান্ট সোর্স হচ্ছে বলা হয় গরিবের প্রোটিন হচ্ছে ডাল, বীজ, শস্য জাতীয় খাবার থেকে আমরা প্রোটিনটা পাই। এখন এই যে মাছ, মাংস, ডিম, দুধ, এগুলোর দাম আমরা এখন সবাই জানি, বাজারে অনেক বেশি দাম, সবাই সেটা অ্যাফোর্ড করতে পারে না। পোলট্রি নিয়ে যারা কাজ করে, যেখান থেকে আমরা ডিম পাচ্ছি বা মাংস পাচ্ছি পোলট্রি চিকেন থেকে, তাদের আমরা মনে করি একটা বিরাট ভূমিকা আছে। সেটা যদি আজকে না থাকতো, বাংলাদেশের এত বড় একটা জনসংখ্যা, তারা কিন্তু আজকে প্রোটিন ঠিকমতো পেত না। আমরা আবার আপনার কাছে যাব, তার আগে আমরা একটু, আপনি যেহেতু বলছেন দামের বিষয় আছে, এই জন্য আমরা ইন্ডাস্ট্রি যিনি রয়েছেন মশিউর রহমান ওয়াবসা বাংলাদেশ শাখার সভাপতি, ম্যাডাম যেটি বলছিলেন যে বাংলাদেশে আমাদের যে সস্তা আমিষ বলতে আমরা যেটা বুঝি যে ডিম এবং মুরগির মাংস, সেটির দাম বেড়ে যাচ্ছে। আপনারা আসলে কেন দাম বাড়াচ্ছেন? তার আগে আমি ওনাকে আরেকটা প্রশ্ন রেখে তারপরে আমার উত্তর শুরু করি। 1 কেজি ডালের দাম কত এবং তার কাছে কতটুকু প্রোটিন পাবো? 1 কেজি মুরগির মাংস অথবা 1 কেজি ডিমের দাম কত, তার কাছে কতটুকু প্রোটিন পাবো? প্রোটিন টু প্রোটিন, অ্যাপেল টু অ্যাপেল যদি কম্প্যারিজন করি, যত দামি হোক না কেন মুরগির মাংস এবং ডিম ডালের চেয়ে সস্তা। এটা অবশ্যই। তো কাজে আমি গরিবের প্রোটিন যদি ডাল হয়, কথাটা উল্টে যাওয়া উচিত, গরিবের প্রোটিন ডিম এবং মাংস। বিকজ প্রোটিন টু প্রোটিন আপনি ক্যালকুলেশন করেন, 1 কেজি দামের সাথে 1 কেজি মাংসের তুলনা করলে হবে না, আমার অ্যাভেলেবিলিটি নিয়ে চিন্তা করতে হবে। সে 1 কেজি মুরগির মাংসে কতটুকু প্রোটিন পাচ্ছি, একটা ডিম বা 1 কেজি ডিমে থেকে কতটুকু প্রোটিন পাচ্ছি, এই দুইটার দাম কত, আর 1 কেজি ডালের দাম কত, যদি কম্পেয়ার করেন, প্রোটিনের ভ্যালুয়েশন যদি ক্রস করেন, তাহলে এই দুইটা সস্তা। এখন তারপরে দাম নিয়ে যেহেতু কথা উঠছে, না, এখন আমি আপনার জায়গায় আসছি দাম নিয়ে। আমি এই ব্যবসায় আছি প্রায় 30-32 বছর যাবত এই ব্যবসায় আছি। প্রতি বছরই প্রতি জিনিসের দাম বাড়ে, কিন্তু আমি দেখছি একমাত্র এই পোলট্রি সেক্টর
ডলার এবং ইকোনমির ইনফ্লেশন এবং আদার্স কিছু বিচার যদি করি, আজকে থেকে 90 সালে যখন ব্যবসা শুরু করেছি তখন ডিমের দাম এবং মাংসের দাম যা ছিল তার থেকে এখন অনেক সস্তা, অনেক সস্তা, সস্তা না অনেক সস্তা। আর দুর্ভাগ্যবশত গত 2 মাস যাবত তো আমাদের ফার্মাররা একদম শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ভোক্তাদের জন্য অনেক সুযোগ হয়েছে। কিন্তু ভোক্তারা আরও সুযোগ পেত, কিন্তু সরকার অলরেডি বের করেছে যে একটা ডিম একটা মুরগি 6টা হাত ট্রান্সফার হয়, ওই 6টা হাত ট্রান্সফার হয়, বের করা হয়েছে কারা, তাদেরকে হয়তো 2-4-5 হাজার টাকা জরিমানা করা হয়েছে, কিন্তু দিক নির্দেশনা করে সঠিক যে পদ্ধতিটা করা উচিত, এতগুলো হাত বদলাবে না, তাহলে ভোক্তারা আরও সস্তায় কিনতে পারবে। আজকে যে আমরা 100 টাকা কেজি 105 টাকা কেজি মুরগির মাংস বিক্রি করছি ফার্ম থেকে, সেইটা কিন্তু ভোক্তারা এখনও সেই 150 টাকার উপরে কিনছে। এই ডিফারেন্সটা কেন? এখনও ওই যে 6 হাত। তা কাজে এই জিনিসগুলো যদি গভর্নমেন্ট ঠিক না করে, এটা আমার কাজ না, এটা আইন প্রশাসনের কাজ, মিউনিসিপ্যালিটির কাজ, এই কাজগুলো যদি ওনারা না করেন, তাহলে এই সস্তা জিনিসটা সস্তায় আমরা ভোক্তাকে দিতে পারছি না। তা কাজেই অনেকগুলো প্রক্রিয়া আছে মানে সঠিক দামে দেওয়া। আমরা উৎপাদনকারীরা একটা জিনিস জানি যে ভোক্তারা আমাদের প্রোডাক্টের প্রতি অনেকটা কনভিন্স, বিকজ আমাদের উৎপাদন ক্ষমতা, আমাদের উৎপাদন প্রক্রিয়া এবং সেফটি সিকিউরিটি মেজারমেন্ট আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে। যে একটা মুরগির মাংসের মধ্যে গুণগত মান রাখার জন্য যেই প্রক্রিয়াজাত থেকে নিয়ে প্যাকিং করে এবং ফার্মে দেওয়া বা ভোক্তাদের কাছে দেওয়া, একটা ডিম আগে এত ময়লা আসতো, এখন যে হাইজিনভাবে আসে, ইভেন কি ম্যানুফ্যাকচারিং ডেট থাকে, সিল আমরা মেরে দেখেছি। আসে। ঠিক আছে, এই যে ডেভেলপমেন্টগুলো কিন্তু কনজিউমার থেকে কনভিন্স করছে যে কেন এটা খাবো না, তার সাথে কেন দাম সস্তা না। তা আমি দামের বেলায় আশ্বস্ত করতে পারছি নির্ভয়, হয়তো বা কোনো কারণে অস্বাভাবিক ডিমান্ড সাপ্লাই ব্রেক করলে দাম বেড়ে যায়, যেটা গত বছর একটু বেড়েছিল গত রাজনৈতিক সরকারের সময়, এবং ওইটাকে আবার প্রোপাগান্ডা করে অনেক ধরনের প্রেশার দিয়ে আমাদেরকে ঝামেলা ফেলানো হয়েছিল। ওইগুলো না করলে কিন্তু তাড়াতাড়ি কমে যেত। এখন কিন্তু ডিমের দাম অনেক কম। আপনার কাছে আবারও যাব আমরা, কিন্তু তার আগে একটা আমাদের যারা দর্শক রয়েছেন তাদের কাছে একটা প্রশ্ন নিতে চাই। কে প্রশ্ন করবেন? নাম এবং পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। জি, আমি শাহমাত হক রাফাত, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আমার প্রশ্নটা হচ্ছে ডক্টর খালেদা ইসলাম ম্যাডামের কাছে। প্রোটিন গ্রহণ এবং হরমোন স্বাস্থ্যের মধ্যে সম্পর্কটা কি, এবং বিশেষত মহিলাদের প্রজনন এবং থাইরয়েড সমাধানে প্রোটিনের ভূমিকাটা কি পালন করে থাকে? খুবই চমৎকার প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন। সেটা হচ্ছে প্রোটিনের সাথে একটা, প্রথমে যেটা বলি থাইরয়েড। তো থাইরয়েড যে হরমোনটা, সেটার নাম হচ্ছে থাইরোগ্লোবিউলিন থেকে তৈরি হয়। তো তার যে দুটো অংশ, একটা হচ্ছে আয়োডিন আর একটা হচ্ছে প্রোটিন। তো প্রোটিন না থাকলে, গ্লোবিন প্রোটিনটা, তো সেই প্রোটিন না থাকলে কিন্তু থাইরয়েড হরমোন তৈরি হবে না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে থাইরয়েড হরমোন কেন এত দরকার? আমাদের শরীরের যত রকম কাজ আছে, যত কাজ, সব কিছু আসলে কন্ট্রোল করে এই থাইরয়েড হরমোন। সুতরাং থাইরয়েড হরমোন যদি না থাকে, তাহলে মানে এক কথায় বলা যায় যে আমরা সুস্থভাবে বেঁচেই থাকতে পারবো না। তো সে এতটাই ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রোটিন। আর উইমেনের বেলায় যেটা, যে অনেক হরমোন, বিশেষ করে মহিলা হরমোন তৈরি করতে এই প্রোটিনের একটা বিশাল ভূমিকা আছে। আরেকটা মহিলাদের বেলায় যে প্রোটিনের দরকার, সেটা হচ্ছে হিমোগ্লোবিনের গ্লোবিন যে পদার্থটা, সেটা তৈরি করার জন্য প্রোটিন দরকার। এবং এটা হলে কি হয়, মহিলাদের যে রক্ত স্বল্পতা বা এনিমিয়া, সেটা সবারই আছে, কিন্তু বাংলাদেশে এখনও 40% মা এনিমিয়াতে, বিশেষ করে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে ভুগে। তো সেই এনিমিয়াটা দূর করার জন্য আমাদের দরকার প্রোটিন। তো সেই কারণে আমাদের আসলে খাবারে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন থাকতে হবে। আমরা একটু যেতে চাই ডক্টর খালিকুজ্জামান আপনার কাছে। আপনি প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক। যেমনটি মশিউর রহমান সাহেব বলছিলেন যে হচ্ছে বাংলাদেশে ওনারা 105 টাকা করে এখন মুরগি বিক্রি করছেন, ডিম আরও কমে 7 টাকা 8 টাকায় বিক্রি করছেন। সাপ্লাই চেনের ধরুন একটা কথা বলেছেন, সাপ্লাই চেনে অনেকগুলো অ্যাক্টর থাকার কারণে দাম বেড়ে যাচ্ছে, ভোক্তারা অনেক বেশি দামে এসব কিনছে। আপনারা আসলে কি পদক্ষেপ নিচ্ছেন? আমাদের যারা স্টেক হোল্ডার আছেন, আমরা সবাইকে নিয়েই একসাথে কাজ করি, এবং আমাদের মূলত প্রধানতম কাজটা হলো প্রাইমারি প্রডিউসার্স, যারা খামারি, পোলট্রি খামারি,
তাদের ব্রয়লার খামারি, তাদেরকে আমাদের কারিগরি সাপোর্ট সহ প্রান্তিক পর্যায়ে খামারিদের সহযোগিতা করা, আমাদের সারা দেশব্যাপী যে আমাদের কার্যালয় আছে এই মাধ্যমে আমরা কাজটা করি। এখন আসি, যিনি চমৎকারভাবেই বলেছেন, আমরা বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিল এবং ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ব্রাঞ্চ সহ ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন আছে। আমরা যিনি ওইটা বলেছেন যে বিগত সরকারের আমলে যখন অ্যাকচুয়ালি আমাদের ডিমের দামটার কথাই বলি, যখন 13 টাকা ডিম হয়ে যায়, তখন আমাদের মাননীয় উপদেষ্টা আমাদের স্টেক হোল্ডারদের নিয়ে আমরা একটা মিটিং করি মন্ত্রণালয়ে, এবং উনি যথার্থই বলেছেন যে প্রাইমারি প্রডিউসার্স থেকে আমার ভোক্তা পর্যন্ত যে 6টা হাত আছে এটা আমরা আইডেন্টিফাই করি। এবং ওই সময় আমরা এই ইন্ডাস্ট্রির সহযোগিতায় আমরা কারণ বাজার, কাপ্তান বাজারে প্রতিদিন ওনারা আমাদেরকে 20 লক্ষ ডিম সাপ্লাই দিতেন। আমরা একটা প্রসিডিওর নিয়েছিলাম কিভাবে এই তখন আমরা ডাইরেক্ট দেওয়া শুরু করেছি, ডাইরেক্ট দেওয়া শুরু করেছিলাম। আমি এই নিউজটা কভার করেছি। আচ্ছা, কভার করেছেন আপনি, যে মধ্যস্বত্বভোগীদের অন্তত 3টা হাতকে আমরা ডিলিট করতে, মানে সরাইতে সমর্থ হয়েছি, এবং সরাসরি ভোক্তাদের। এবং এই আমি বলবো যে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিল এবং সরাসরি জনাব মশিউর রহমান সহ ইন্ডাস্ট্রির যারা শ্রদ্ধেয় ব্যক্তিজন আছে, আমাদের সহযোগিতা নিয়ে আমরা এটা করতে সম্মত হয়েছি। এবং তখন থেকেই কিন্তু ডিমের দামটা আপনি জানেন কমছে। এখন দুটো বিষয়, একটা হলো ভোক্তার অধিকার, অবশ্যই প্রোটিন আমার অধিকার, ভোক্তাকে আমার ন্যায্য মূল্যে নিরাপদ প্রোটিন সরবরাহ করতে হবে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। অন দ্য আদার হ্যান্ড, আমার যে খামারি আছে তারও কিন্তু ন্যায্য মূল্য, তার যে বিক্রি, তার প্রোডাক্ট বিক্রি করে তার যে লভ্যাংশ, তার যে টিকে থাকা, তার যে সাস্টেনেবিলিটি, সেই জায়গাটা তো আমাকে কিন্তু এই জায়গাটাই পলিসি ওয়ার্ক করে। আমরা কিন্তু ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির সহযোগিতায় আমরা একটা এই ব্রয়লারের মাংসের মূল যে জায়গা দুটো, একটা হলো ডেউল চিক্স, একদিনের বাচ্চার দাম, আর হলো খাদ্যের দাম, এই দুটো প্রধানতম অংশ। তো এই দুইটাকে উদ্দেশ্য করে আমরা একটা একদিনের বাচ্চার কৌশলপত্র আমরা প্রণয়ন করেছি। এটা মন্ত্রণালয় আমাদের এন্ডোর্স করেছে যে বাজারে আমার প্রতি সপ্তাহে কত কোটি হ্যাচিং এগস, আমার বাচ্চা চাহিদাটা কত, সরবরাহ কত, এটা যদি আমরা ভারসাম্যটা, ব্যালেন্সটা রাখতে পারি, তাহলেই আমাদের একদিকে যেমন মুরগির বাচ্চার দাম ঠিক থাকবে, বাচ্চার দামের সাথে কিন্তু ব্রয়লারের দামের একটা সম্পর্ক আছে। আপনি অনেকবার এটা মিডিয়াতে করছেন, আপনি দেখবেন যখন এখন কিন্তু বাজারে বাচ্চার দাম অত্যন্ত কম, গত 2 মাস ধরে অনেক কমে গেছে, ব্রয়লারের দামও কম, ন্যায্য মূল্য খামারি পাচ্ছে না। এই জায়গাটাতে বিভিন্ন মহল থেকে আপনারাও এন্ডোর্স করেছেন, আমাদের ইন্ডাস্ট্রিও আমাদের সহযোগিতা করতেছে যে কিভাবে আমার চাহিদা এবং সরবরাহটাকে সমন্বয় করা যায়। এই জন্য আমরা টপ 20 ব্রিডার্স ফার্ম সহ সবাইকে নিয়ে বসছি। প্রসেসটা খুবই কমপ্লেক্স, এটা শুধু ব্রিডার্স অ্যাসোসিয়েশন, ডিএলএস, পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন না, এখানে ডিলার্স জড়িত, এখানে বড় বড় হ্যাচারিরা জড়িত। আবার আমাদের ইন্ডাস্ট্রি থেকে জনাব মশিউর রহমান সাহেব প্রায় বলেন যে আমাদের অনিবন্ধিত কিছু হ্যাচিং জায়গা আছে, সেই জায়গাগুলো আমরা ইতিমধ্যে ওনাদের কাছ থেকেই তথ্য আমরা আবারও আপনার কাছে যাব। আপনি বলছিলেন আমরা এই মুহূর্তে যতটুকু জানি একদিনের বাচ্চার দাম হচ্ছে 5 থেকে 6 টাকা পর্যন্ত, এবং উৎপাদন খরচ সম্ভবত 26 টাকারও বেশি। সেখানে কিন্তু অনেকেই লস করছেন। আমরা যদি একজন অডিয়েন্সের কাছে যাই। আমি সঞ্জিতা আক্তার, তেজগাঁ কলেজের সিএসসি বিভাগের একজন শিক্ষার্থী। আমার জনাব খালিদুজ্জামান স্যারের কাছে একটি প্রশ্ন ছিল। প্রশ্নটি হলো, ভবিষ্যতে দেশের প্রোটিনের চাহিদা মেটাতে আপনাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাটি কী? আজকের এই পোলট্রি সেক্টরের ডেভেলপমেন্টের পিছনে একেবারে পলিসি ডকুমেন্ট যদি আমি কথা বলি, জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2008, সেইটার যে কিছু ডিরেক্টিভস, যে আমদানিকৃত পশু খাদ্য উৎপাদনের উপরে ট্যাক্স এবার দিতে হবে, এগুলো নিয়ে আমরা কাজ শুরু হয়। আজকের এই পোলট্রি ইন্ডাস্ট্রির পিছনে আমাদের এই উদ্যোগগুলো কিন্তু অবদান আছে। তো আমাদের সেই নীতিমালাটা আপডেট হয়েছে পোলট্রি ইন্ডাস্ট্রিজ, পাশাপাশি ইভেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছে, আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি কাজ হয়। এই বছরও 25-26 অর্থ বছরে আমাদের যে সমস্ত ট্যাক্সেশনগুলো আসছে, এই টার্ন ওভার ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, এগুলোর মধ্যে ইতিমধ্যেই আমরা ইন্ডাস্ট্রি থেকে সুপারিশ নিয়ে ওনাদের সুপারিশগুলোকে কীভাবে বাস্তবায়ন করা যায় এবং একটা টেকসই ইন্ডাস্ট্রি কিভাবে ভবিষ্যতের জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আমরা একসাথে কাজ করছি। আমরা কর নিয়ে অবশ্যই আপনাকে আমার একটা প্রশ্ন আছে, আমি একটু সাপ্লিমেন্ট করব যে আমরা আজকের থেকে 25 বছর আগে মাত্র 1 কেজি মুরগির মাংস খেতাম পার পার্সন পার ইয়ার, এখন খাচ্ছি 7% প্লাস, 7 কেজি প্লাস। ডিম খেতাম মাত্র 20 পিস, এখন আমরা খাই 135 পিস। আমাদের টার্গেট ওনাদের সাথে মিলে করেছি যে আমাদেরকে 200 পিস ডিমে যেতে হবে
20 কেজি মিনিমাম মাংস যেতে হবে। মাংস খেতে ঠিক এই কথাটাই যদি আমি এটাতে যখন যাব তখন অ্যাফোর্ডেবল প্রাইসও হবে, ভলিউম প্রাইস কমাই দিবে। জি জি। আমি হচ্ছে খালেদা আপুর কাছে যেতে চাই, যদি আপনি এটি বলেন যে আমাদের আসলে মাথাপিছু চাহিদাটা কত। আপনার কাছে আমার এটি শেষ প্রশ্ন, যে আমাদের প্রোটিন কনজাম্পশন কেমন হওয়া উচিত, যেটি একটা সিদ্ধান্তে আছে সরকার, সেই জায়গা থেকে যদি আপনি বলেন। আমাদের যে প্রোটিন কনজাম্পশন যদি বলেন, এখানে একটু ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে দুইটা সোর্স থেকে যে প্রোটিন পাই, প্রথমে বললাম যে অ্যানিম্যাল সোর্স আর প্ল্যান্ট সোর্স। এখন যেটা হচ্ছে যে পুষ্টি দিক থেকে যদি আমরা হিসাব করি, সেটা বলা হয় যে একজন অ্যাডাল্ট পার্সনের 49 থেকে 50 গ্রাম প্রোটিন পার ডে দরকার। আর যদি পার কেজি বডি ওয়েটে বলি, তাহলে শিশুদের হচ্ছে তার যত ওয়েট পার কেজি বডি ওয়েটে 1.2 থেকে 1.5 গ্রাম তার ডেইলি লাগে। আর অ্যাডাল্টদের হচ্ছে পার কেজি বডি ওয়েটে হচ্ছে 0.8 গ্রাম পার ডে। আর এল্ডারলি মানে 60 প্লাস অ্যান্ড অ্যাবাভ তাদের লাগে আবার একটু বেশি, 1.2 গ্রাম পার কেজি বডি ওয়েট। এই হচ্ছে রিকোয়ারমেন্ট। এখন এই রিকোয়ারমেন্টটা খুব কমপ্লিকেটেড লাগে। সোজা কথায় যেটা যে 49 থেকে 50 গ্রাম প্রোটিন আমাদের দিনে লাগে। এখন এইটা আমাদের দুইটা সোর্স থেকে, আমরা অ্যানিম্যাল সোর্স থেকেও পাই, আবার প্ল্যান্ট সোর্স থেকেও পাই। এখন কথা হচ্ছে অ্যানিম্যাল সোর্সের উপর আমরা একটু জোর দেই কেন? কারণ আমরা যেমন মাছ, মাংস, ডিম, দুধ থেকে যে প্রোটিনটা পাই, সেটার হচ্ছে প্রায় 80 to 90% আমার শরীর নিতে পারে, শরীরে কাজে লাগে। কিন্তু আমরা যেটা উদ্ভিদ উৎস থেকে পাই, যেমন ডাল, সবজি, তারপরে অন্যান্য দানাদার শস্য, এগুলো থেকে যে প্রোটিনটা আমরা পাই, সেটা মাত্র 40 to 50% শরীর নিতে পারে। তো সেই হিসেবে আমরা যেটা দেখি যে আমাদের আসলে প্রোটিনের মূল উৎস কিন্তু হচ্ছে প্রাণীজ উৎস। তো সেই কারণেই আমরা যখন ডিমের দাম বাড়ে, যেটা মশহুর ভাই বললেন, যে আমরা যারা পুষ্টি নিয়ে কাজ করি এবং সাংবাদিক ভাইরাও দেখা যায় যে আমাদেরকে ফোন করতে থাকে যে আপা ডিমের দাম বেড়ে যাচ্ছে, মাংসের দাম বেড়ে যাচ্ছে। কারণ এগুলা উৎস হিসাবে ভালো, প্লাস হচ্ছে গ্রহণযোগ্যতা, কনজাম্পশন, মানে মানুষ এগুলোর উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। কারণ একটা যেটা বলা ডাল, গরিবের প্রোটিন যতই হোক না কেন, একটা ডাল দিয়ে আপনি একটা মেহমানকে খাওয়াতে পারেন না, কিন্তু আপনি একটা ব্রয়লার চিকেন দিয়ে আপনি একটা মেহমানকে খাওয়াতে পারেন। আমাদের কালচার, বাচ্চারা ডাল দিয়ে যতটা খেতে পছন্দ করবে, একটা মাংস দিয়ে ভাত খেতে, ডিম দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করবে। আর ডিম হচ্ছে এমন একটা খাবার, মানে যদি পুষ্টির ভাষায় বলি, এটা হচ্ছে একটা ব্যালেন্স ফুড, সমস্ত পুষ্টি উপাদান ডিমের মধ্যে আছে। তো সেই হিসাবে আসলে এই উৎস যেটা, যে এই আমরা আসলে বেশি অ্যানিমাল সোর্সটাকে আমরা এই কারণে অনেক বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি। ডালের দাম বাড়লে বাজারে যত হাহাকার উঠে, তার চেয়ে অনেক বেশি হয় ডিমের দাম বাড়লে, মাংসের দাম বাড়লে, বিশেষ করে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু হাবিবুর রহমান কাঞ্চন, বাংলাদেশে যিনি ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের লিড করছেন। কাঞ্চন ভাই, আমি আপনাকে সরাসরি জানতে চাই যে আপনারা আসলে বাংলাদেশে কিভাবে কাজটা করছেন এই প্রোটিন, রাইট টু প্রোটিন নিয়ে। Well, before going to your question, আমি একটা tagline add করতে চাই. It's like related to our USEC. Always we do call like a foster deeper connection and enabling communities to improve health and nutritional security with sustainable US soya. আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, সেই অ্যাক্টিভিটিস মধ্যে একটা হচ্ছে রাইট টু প্রোটিন, যেটাকে বলছি প্রোটিন আমার অধিকার। And thank you very much BPICC to give us a chance to merge with them to work in Bangladesh. আমরা রাইট টু প্রোটিনটা বাংলাদেশে বিপিআইসিসির সাথে কাজ করছি বিভিন্ন আঙ্গিকে, লাইক দ্যাট সেমিনার, কুকিং কম্পিটিশন, অলসো দ্য প্রোটিন অলিম্পিয়াড, লাইক দ্যাট, থ্রু দ্যাট ওয়ে। থ্যাংক ইউ। আমরা একটা বিরতিতে যাব, যেহেতু ডক্টর খালেদা ইসলাম, আজকে আপনাকে ধন্যবাদ জানাতে হবে যে আপনি সময়ের স্বল্পতার কারণে আমাদের কাছকে আর বেশি সময় দিতে পারছেন। নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আরও বেশি কথা বলবো প্রোটিন নিয়ে এবং নিউট্রিশন নিয়ে। ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রোটিন আমার অধিকার অনুষ্ঠানে এই পর্যায়ে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরবো শিগগির। ততক্ষণ আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রোটিন আমার অধিকার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে বাংলাদেশ পোলট্রি শিল্প সেন্ট্রাল কাউন্সিল ও ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের সৌজন্যে। আমরা আমাদের বিরতির পর একজন নতুন অতিথি পেয়েছি, মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর শাহানুর শারমিন। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম
আমাদের প্রোটিনের যে বাংলাদেশের অবস্থা সেটি নিয়ে কথা বলছি এবং ডিমান্ড সাপ্লাই অনেক কিছু নিয়ে কথা বলছি। আমরা বিরতির আগে যে কথা বলছিলাম খবিবুর রহমান ভাইয়ের সাথে। কাঞ্চন ভাই, আপনি বলছিলেন যে ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল বাংলাদেশে অনেক ধরনের কাজ করছেন। আমরা জানতে চাই যে এই যে কাজগুলো করছেন, প্রমোশনালে কাজ করছেন, তাতে কি আপনারা কোনো উন্নয়ন দেখতে পাচ্ছেন? তাতে কি আমাদের প্রোটিন কনজাম্পশন বেড়েছে? Yeah, definitely. There is a protein consumption increase drastically. স্যার যেটা বলছিলেন যে 20 বছর আগে যেখানে আমাদের 1 কেজি প্রোটিন ছিল, ওনাদের যে পরিমাণ এফোর্ট ওভার দ্য লাস্ট 2 ডিকেড, এখন সেখানে 7 থেকে 8 কেজি আমরা গোস্ত খাচ্ছি, প্লাস হচ্ছে আমরা ফিশ খাচ্ছি 22 গ্রামস, এগ যেখানে আমরা একটা খেতাম 4 জনে ভাগ করে, এখনও হয়তো খাচ্ছি, কিন্তু সেটার কোয়ান্টিটি চলে গেছে 135 পিসেস। ওকে, সো পিপলের মধ্যে অ্যাওয়ারনেস বেড়েছে। যেমন খালেদা ম্যাডাম বলছিলেন যে দ্য বেনিফিট অ্যান্ড দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য প্রোটিন ইন হিউম্যান বডি, সেটার উপর বেস করে প্রোটিনের কনজামশন বেড়েছে বাংলাদেশে কি অ্যাক্রস দ্য কান্ট্রি, not in one like a small folk of group or bunches of group, everybody from like a low level to the high end as well. Broiler murgi, it wasn't available like 15 years back. 2010 or 12 ব্রয়লার মুরগির ডিমান্ড এমন ছিল না। এখন রাস্তায় এলাকার মধ্যে ভ্যান গাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে, রাইট? ডিম ইজ অ্যাভেলেবল, এগ very much available. Fish, আমরা হচ্ছে like a third in fish production, aquaculture fish production. Fresh water is a fifth, and marine fish culture হচ্ছে like 11th আমরা। সেকেন্ড হয়ে যাব, সেকেন্ড অলরেডি চীনকে আমরা ক্রস করছি। সো আমাদের পজিশন আছে like if you talk about the মিট কনজামশন 7 to 8 কেজি, এবং এটা আরও বুঝতে পারবেন যে ফিড প্রোডাকশন লাস্ট ইয়ার আমাদের ফিড প্রোডাকশন ইন পোলট্রি, aquaculture and the dairy and cattle is like a 7.49 million metric ton. You see the demand, is mean the feed demand means is the positioning the growth of the protein okay consumption. If you আপনি যত প্রোটিন খাবেন তত প্রোটিন প্রোডাকশন হবে, আর যত প্রোটিন প্রডিউস করতে যাবেন তত ফিড লাগবে আপনার। সো ডেফিনেটলি অ্যাক্রস দ্য কান্ট্রি প্রোটিনের কনজাম্পশন বেড়েছে। আমরা একটা প্রশ্ন নিতে চাই অংশগ্রহণকারী যারা রয়েছেন দর্শক সারিতে, প্লিজ। শামিমা আক্তার, আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার। আমি খবিরুর রহমান স্যারের কাছে জানতে চাই সয়াবিন থেকে আমরা কি ধরনের প্রোটিন পাই, আর এই প্রোটিন মানবদেহের জন্য কতটুকু উপযোগী? Thank you very much. We do say, আমরা বলি হচ্ছে soybean is a wonder crop. It's like a cheap wonder crop. Dried ওয়েটে আমরা প্রোটিনে সয়াবিন থেকে প্রোটিন পাই 30 to 35%. দেন যখন ক্রাশে চলে যাই, ওইটা তো লাইক এ সয়াবিন ইজ এ তেল প্রডিউস করি আমরা, সয়াবিন অয়েল তেল প্রডিউস করি, সেখানে 19 to 20% আমরা তেল পাই, বাকিটা বায়ো প্রোডাক্ট হিসেবে সয়াবিন মিল আসে, কেক আসে, অনেকে বলে কেক এটাকে, যেটা চলে যায় অ্যানিম্যাল ফিড প্রোডাকশনে। আর why soybean is so important for the human body? Protein is important, already Khalada madam বলেছেন how important it is, right? It's a building block of like a cell, tissues, organ, even it helps to your immune system. এখানে দুই ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে বেসিক্যালি, ইটস এসেনশিয়াল অ্যান্ড নন এসেনশিয়াল। নন এসেনশিয়াল ইজ produced by our body like iPhone inbuilt battery, right? And 9 amino acid we need to take from outside through our diet, যেটা এই 9 অ্যামাইনো অ্যাসিডে সয়াবিনের মধ্যে আছে। আদারওয়াইজ আপনাকে লাইকে একটা প্ল্যান্ট নিয়েছেন সয়াবিন, অন্য কোনো সোর্স থেকে 2টা পেয়েছেন অ্যামাইনো অ্যাসিড, 3টা পেয়েছেন, কিন্তু ইটস আ বান্ডল অফ 9 এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ইন দ্য সয়াবিন। আমরা আমাদের একজন নতুন অতিথি এসেছে, আমরা বলেছি মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর শাহানুর শারমিন। আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা তো চিকিৎসা পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, এই যে প্রোটিনের অভাবে আপনারা কোন কোন রোগবালাইগুলো আপনারা ফেস করছেন বা ট্রিটমেন্ট করছেন যেগুলো মূলত প্রোটিনের অভাবে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি আসলে প্রোটিন আমার অধিকার যখন দেখছিলাম অনেকটা দুঃখের হাসি দিচ্ছিলাম যে আসলে এই যে অবশ্য প্রয়োজন প্রোটিন, সেটি কি আমাদের দেশের মানে পরিপ্রেক্ষিতে আমরা পূরণ করতে পারি কিনা। আসলে পারি না বলেই প্রোটিন নেই, প্রোটিন পাচ্ছে না, প্রোটিন কমতি হচ্ছে, এসব নিয়ে তো আমরা রোগশোক বা সমস্যা দেখতেই পাচ্ছি। প্রোটিন একলা কম হতে পারে, আবার আমরা সাধারণত দেখি যে প্রোটিনের সাথে অন্যান্য যে নিউট্রিয়েন্টস, এনার্জি, আমরা বলি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, সেভাবেও হতে পারে। তো ওই যে বলছি বিল্ডিং ব্লকস তৈরি যখন করতে পারে না, প্রোটিনের যখন সংকট হয়, তখন এই যে গ্রোথ রিটার্ডেশন
বাচ্চা ভালো মতো বড় হয়ে উঠছে না, আমরা বলছি মাংসপেশি সেগুলো ভালো মতো গড়ে উঠছে না, ত্বক চামড়া যেটা বলি, চুল, দাঁত, এগুলোতে তো সমস্যা হচ্ছেই। আরেকটা যেটা খুব বড় সমস্যা হয় সেটা হচ্ছে এই যে আমরা বলছি যে আমাদের এনজাইম, আমাদের হরমোনস, আমাদের ইমিউন সিস্টেম, যে প্রতিরক্ষা যে মন্ত্রণালয় আমাদের শরীর, ইমিউনোগ্লোবিউলিনস, সেগুলো কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। অতএব প্রোটিন কম হলেই তখন শরীর রোগ শোকের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলে। আর হারিয়ে ফেললেই তখন নানান রোগ হয়ে যায়। প্রোটিন নিজে রোগ তৈরি করে না, প্রোটিন রোগ তৈরি করার ক্ষেত্র তৈরি করে আমার শরীরে। আরেকটা যেটা সমস্যা, যে আমাদের শরীরের রক্তনালীতে প্রোটিনগুলো পানিকে ধরে রাখে। যখন প্রোটিন কম হয় সেই পানি ধরে রাখার ক্ষমতা চলে যায়, শরীর যায় ফুলে। তখন দেখা যায় যে অতিরিক্ত পানি জমা হচ্ছে নানান দিকে শরীরের নানান অংশে, এবং শরীর অনেক বেশি ইনফেকশন প্রোন অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা হারাচ্ছে। এগুলোই মূলত আমরা দেখতে পাই। ডক্টর খালিকুজ্জামান, আপনি বলছিলেন যে আপনারা অনেক ধরনের সুবিধা দেওয়ার চেষ্টা করছেন প্রাইভেট সেক্টরকে, কিন্তু সাম্প্রতিক সময়ে যে বাজেট ঘোষণা হয়েছে সেখানে দেখেছি কিছু কিছু ক্ষেত্রে, মানে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা কাঁচামাল ইম্পোর্ট, তারপরে হচ্ছে আপনার কর্পোরেট ট্যাক্স, টার্নওভার ট্যাক্স, এই জায়গাগুলো আপনার বাড়িয়েছেন। এটি কতটুকু সামঞ্জস্যপূর্ণ বা সাংঘর্ষিক কিনা? চমৎকারভাবেই বলছেন যে আমরা এখন 135টা ডিম আমাদের প্রাপ্যতা, আমরা 208টাতে যেতে চাই। আমাদের ব্রয়লারের কেজি আমাদের 7.5 কেজি আছে, এটা আমরা 15 কেজি পর্যন্ত আমাদের টার্গেট আছে। 20 কেজি পর্যন্ত টার্গেট আছে। ওকে, পৃথিবীর অধিকাংশ দেশই মোর দেন 15 কেজি, কাজে আমরা 20 কেজি খেতে চাই। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথকে ঠিক রাখতে হবে। আপনি দেখেন রুরাল ইকোনমির যদি কথা বলেন, 3টা ভাইটাল। একটা হলো আনএমপ্লয়মেন্ট, আমাদের বেকার ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য পোলট্রি সেক্টর খুবই ইম্পর্ট্যান্ট, নাম্বার 1। আপনি দেখবেন যত ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টে কিন্তু শহর বেসড, গ্রামে কিন্তু ডেভেলপমেন্টটা ওভাবে আসতেছে না। বাট পোলট্রি ইন্ডাস্ট্রি, পোলট্রি সেক্টর ইজ এ সেক্টর। আপনি মার্জিনাল ফার্মার্স থেকে শুরু করে বড় বৃহৎ খামারি যেটাই বলেন, গ্রামের ইনফ্রাস্ট্রাকচার। সো এই সবগুলো জায়গা যদি বিবেচনা করেন, দিস ইজ দ্য অনলি, এই নজরটা কিন্তু আমাদের আছে। তো এই কারণে এবার যেটা মানে ফার্মগুলা বড়গুলো, বড় ফার্ম, ছোট ফার্ম সব শহরের বাইরে, সব শহরের বাইরে দেশকে ছড়াই দিছে। আপনি দেখেন যে সারা দেশব্যাপী যদি আপনি ডেভেলপমেন্টটা চিন্তা করেন, লাইভ স্টক, পোলট্রি, পার্টিকুলারলি পোলট্রি ইজ এ মেজর কম্পোনেন্ট, মেজর সেক্টর। আমি এখন আপনার জায়গাটায় আছি। এইবার আমাদের 25-26 অর্থ বছরে প্রস্তাবিত আকারে আমাদের টার্নওভার ট্যাক্সটা ছিল 0.6%, এখন সেটা এবার প্রস্তাব করা হয়েছে 1%। আমাদের এই যে 1% করলেন, এই সেক্টরের যত রকমের অ্যানালাইসিস আছে করে দেখেও 1.5 থেকে 2% বেশি প্রফিট থাকে না। যার 1.5 থেকে 2% প্রফিট থাকে না, তার টার্নওভার আমরা ওনাদের কাছ থেকে, আমরা ইন্ডাস্ট্রি থেকে সুপারিশটা পেয়েছি, চিন্তা ভাবনা ইভেন প্রান্তিক খামারি প্রতিনিধিদের কাছ থেকেও আসছে যে এইটা যেন 0.5-এ নেওয়া হয়। এটা গেল একটা। আরেকটা হলো যে কর্পোরেট ট্যাক্স, যেটা আমরা ইনকাম ট্যাক্স বলি, আগে এটা 15% ছিল, এটা এবার প্রস্তাব করা হয়েছে 27.0। আপনারা 15 করেছেন, কিছুদিন থাকতে দিতেন, আচ্ছা, না দিয়ে এটাকে হঠাৎ করে 27 কর্পোরেট ট্যাক্সে নিয়ে গেছে। ঠিক আছে, ওনাদের বিজনেস যারা করে, যারা ফার্মাসিউটিক্যাল, যারা 15% প্রফিট করে, নেট প্রফিট করে 15-20%, তার জন্য 1% কেন 2% টার্নওভার হলে অসুবিধা নেই, তার জন্য কর্পোরেট ট্যাক্স 30% হলে অসুবিধা নেই। আমরা প্রফিট করি 1.5 থেকে 2%, আমরা কি করে 30%? দ্যাটস ওয়াই। তো যেখানে আমাদের ইতিমধ্যে টার্নওভার ট্যাক্সটা ওকে 15%, এটা আমরা আলোচনা করতেছি, ওনাদের কাছ থেকে সুপারিশ আসছে 20% অন্তত কমিয়ে নিয়ে আসা। ঠিক আছে, তাইলে আমাদের কাছ থেকে আসছে, কিন্তু আমি বলবো ট্রাস্ট সেক্টর মানুষকে আরও এদিকে আসতে দেন, প্রোটিনের অ্যাভেলেবিলিটি বাড়াতে দেন। এই বরঞ্চ এটাকে ট্যাক্স এক্সাম্পটেড ছিল, ট্যাক্স এক্সাম্পটেড আবার ফিরে যাওয়া উচিত। আমরা ওনাদের কাছ থেকে যে সুপারিশটা পেয়েছি, আমরা ইতিমধ্যে এটা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। আমরা আশা করি এই জায়গাটাতে পরিবর্তন আসলে আমার ইন্ডাস্ট্রির জন্য সুবিধা। ধন্যবাদ আপনাকে। বিরতির পর আমরা আবারও ফিরতে চাই। দর্শক, রাইট টু প্রোটিন, প্রোটিন আমার অধিকার, এই অনুষ্ঠানে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরবো শিগগির, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রোটিন আমার অধিকার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি মূলত বাংলাদেশ পোলট্রি শিল্প সেন্ট্রাল কাউন্সিল এবং ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের সৌজন্যে পরিচালিত হচ্ছে। আমরা শুরুতেই যেতে চাই
মশিউর রহমান সাহেব আপনার কাছে, আপনি যেমনটি বলছিলেন যে ট্যাক্স নিয়ে অনেক ধরনের ইস্যুস আছে। আমরা কর্পোরেট ট্যাক্সের কথা বললাম, টার্নওভার ট্যাক্সের কথা বললাম, আমরা সোর্স ট্যাক্স বলে একটা কথা আছে, এআইটি আছে, এগুলোর অবস্থা কি আপনাদের জন্য? এআইটি আমরা ইম্পোর্ট ওরিয়েন্টেড সেক্টর। আমাদের দেশে যা ভুট্টা লাগে একসময় 100% ইম্পোর্ট করতাম, ভেরি গুড। আমরা এখন প্রোডাকশন করছি 50%। এখন আমাকে ইম্পোর্ট করতে হয়। 50% মানে না যে 1000 টন 2000 টন, কয়েক লক্ষ টন ইম্পোর্ট করতে হয়। 100% সয়াবিন ইম্পোর্ট করতে হয়। মেডিসিন, মাইক্রো ইনগ্রেডিয়েন্ট 100% ইম্পোর্ট করতে হয়। 70% অফ আওয়ার প্রোডাক্ট, মোর দেন 70% ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্ট ওরিয়েন্টেড একটা সেক্টর। তার এআইটি যদি 5% দেন, আমি এটা কাটবো কি দিয়ে? আমি তো প্রফিট করি কত পার্সেন্ট? তো কাজে দেখা যায় আমি কাটতে পারি না 1%, 1.5%, বাকি 3-3.5% গভর্নমেন্টের কাছে রয়ে যায়। এটা সারা জীবনও কাটতে পারি না। সো গভর্নমেন্ট বলছে আমার কাছ থেকে 15%, কিন্তু ওই যে নিতে যে পাচ্ছি না, ওইটা যোগ দিলে দেখেন আমার ট্যাক্স হয়ে যাচ্ছে 60%। কাজে শুভঙ্করের ফাঁকির মতন আমাদের অনেক প্যাচে ফেলে রাখছে, আইন দিয়ে রাখছে কিন্তু আইনকে ক্লিয়ারেন্স দেয় নাই। তো কাজে আমাদের এআইটি কোনোভাবেই 1 থেকে 1.5-এর উপরে হওয়া উচিত না। যেটা নাকি লজিক, আমি যতটুকু ইম্পোর্ট করব ততটুকু তার সাথে অ্যাডজাস্ট করব। এটাই নিয়ম, সরকার দিয়েছে এই জন্যই। আগে ট্যাক্সটা দিয়ে দিব, পরে ট্যাক্স থেকে অ্যাডজাস্ট করবে। কিন্তু আমি তো অ্যাডজাস্ট করার সুযোগই পাচ্ছি না, কারণ আমি তো প্রফিট মার্জিন খুব কম করি। তো কাজে এআইটিটা আমি মনে করি না কোনোভাবেই 1.5% উপরে হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। আমরা একজন দর্শকের কাছ থেকে প্রশ্ন নিতে চাই। আমি আদিবা কবির সৃষ্টি, আমি একজন পুষ্টিবিদ। আমার প্রশ্ন ডাক্তার শাহানার ম্যামের কাছে। ম্যাডাম, আমাদের দেশে প্রোটিন সম্পর্কে বেশ কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, যেমন দামি খাবার, যেমন মাছ মাংসতেই শুধু প্রোটিন পাওয়া যায়, কিংবা অতিরিক্ত প্রোটিন খেলে কিডনির সমস্যা হতে পারে। তো এই ধরনের যে ভুল ধারণাগুলো এবং এই ধারণাগুলোর বিপরীতে জনসচেতনতা তৈরিতে আপনার বার্তা কী হবে? ওই যে মাছ মাংস হলেই ভালো প্রোটিন, অন্য কিছু নয়। কিন্তু আপনারা পুষ্টিবিদ হিসেবে জানেন যে আসলে ডালের মধ্যে অনেক প্রোটিন, এবং আমরা যদি ডাল মিশিয়ে খাই, যেমন খিচুড়ি বা মিক্সড ডাল, তাতে কিন্তু প্রোটিন অনেকটুকু সংকট কমানো যায়। এই যে সয়ার কথা শুনছি, সয়া কিন্তু আমাদের আসলে পরিচিতই নয়। তাহলে এই জিনিসগুলো আসলে সত্যি কথা বলতে আমরা সচেতন করতে আমরা ব্যর্থ হয়েছি। আমি বলবো যে মাছ মাংসর পেছনে যে খরচটা, সেটি দিয়ে কিন্তু প্রোটিনের পূর্ণ চাহিদা উদ্ভিজ্জ প্রোটিন দিয়েও পূরণ করা যায়। তাহলে সেভাবে যদি আসলে আমরা চিন্তা করি, আমি মনে করি যে এই ব্যাপারে আসলে সরকার, চিকিৎসক বা সকলেই, সমাজ থেকেও যদি একটু সচেতনতামূলক বার্তা আমরা দেই যে হ্যাঁ, প্রোটিন এইভাবে খেলে পরে সাশ্রয়ীভাবে আপনি আপনার চাহিদা পূরণ করতে পারবেন, আমি মনে করি যে তাহলে অনেকটুকু আমরা এগিয়ে যাব বা চাপ কম। আমরা আরেকটা প্রশ্ন নিতে চাই, আপনি বলছিলেন। আমি নাইমুল হক, পড়াশোনা করছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আমার প্রশ্নটা জনাব মশিউর রহমান স্যারের কাছে। ভোক্তার কাছে নিরাপদ পণ্য পৌঁছাতে আপনারা কি কি পদক্ষেপ নেন? আজকে থেকে 10 বছর আগে আমরা যেই জায়গায় ছিলাম টেকনোলজিতে, এখন আমরা গত লাস্ট 10 ইয়ার্সে আমাদের এই সেক্টরে যারা নতুন এসছে এবং যারা পুরন, সবাই মিলে টেকনোলজি অস্বাভাবিক ডেভেলপমেন্ট করেছে। ভোক্তার প্লেটে যাতে সঠিকভাবে মুরগির মাংসটা যায় সেই চেষ্টাটা করে। ডিমটা যাতে, আগে ডিম দেখতেন 12টা কিনলে, আপনারা পান নাই, আমরা পেয়েছি, 12টা কিনলে দোকান থেকে ভেঙে আনতে হতো 4টা নষ্ট। কিন্তু এখন 100টা কিনলেও একটা ডিম নষ্ট পাবেন না, কারণ কমিউনিকেশন লেভেলটা এত ফাস্ট হয়েছে। ইভেন কি ডিমে আমরা এখন সিল দিয়ে দেই ডিমটা কবে মুরগি ডিম পেরেছে, আপনারা দেখবেন অনেক ডিমে দেওয়া আছে। আপনাদের কাছে এই জায়গায় একটা বার্তা দিব, অনেকে বাজার থেকে মুরগি কিনেন, কিন্তু ওই মুরগিটা যে বাজারে হারভেস্টার দিয়ে ডিপ ল্যাকিং করছে, ওইখানটায় আপনারা করবেন না দয়া করে, কারণ ওইটা পরিষ্কার করে না। কারণ আপনি মুরগি কিনছেন পিওর একটা প্রোটিন, এই প্রোটিনটা ওরকম খারাপ একটা জায়গায় দিয়ে নষ্ট হয়ে ফেলছে। সেই জন্য আমরা সরকারকে বলছি যে লাইফ মার্কেটকে যাতে উইথড্র করা হয়, কারণ বাজারে যাই আমরা খুব পরিষ্কার হয়ে গোসল করে বাজার থেকে কিন্তু নিয়ে আসি যত রকমের জীবাণু, কারণ এখানে মুরগির রক্ত, মাছের রক্ত, গরুর রক্ত, ময়লা, ঠিক ওই রকম যে ছোট ছোট মুরগি ড্রেসারে ড্রেসিং করে, ওই ড্রেসিংটা ধোয়া হয় না 7 দিনও, কাজে ওইখানে ভালো মুরগিটা দিয়ে নষ্ট হয়ে যায়। কাজে আপনাদেরও এখানে সচেতনতা দরকার আছে। কাজে এই সচেতনতা যদি আপনারা করেন, আমাদের লেভেলে আমরা ফার্মারদেরকে এখন শিখিয়ে ফেলেছি, আমরা একটা জায়গায় চলে আসছি। আগে 50% আমরা ফার্মার ঝরে যেতাম, 1000 মুরগি হইলে 500 মুরগি বাঁচাইতে পারতাম না। এখন আমরা 5% না, less than 5% মর্টালিটি হয়, কারণ আমরা শিখেছি কী করে মুরগিকে
অ্যান্টিবায়োটিক না খাইয়ে এই জায়গায় নিয়ে আসা যায়। আমরা যেহেতু অ্যান্টিবায়োটিক দিচ্ছি না, সেই জন্য আমরা গ্যারান্টেড করে বলতে পারি যে আপনারা ম্যাক্সিমাম বড় কোম্পানির ডিম এবং মাংস নিরাপদে খেতে পারেন। আমরা জানি যে এমনও শেড আছে যেখানে একসাথে 50 লাখ মুরগি পালন হচ্ছে, ডিম দিচ্ছে। সো এটা আমরা বুঝি যে আমাদের উন্নয়নটা কীভাবে হয়েছে। কিন্তু আমরা সয়াবিন আমরা এখনও প্রচুর ইম্পোর্ট করি বাংলাদেশে। ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল শুধু কি সয়াবিন এক্সপোর্টই করছে, বাংলাদেশে লোকালি সয়াবিন উৎপাদনের ক্ষেত্রে আপনারা আসলে কোনো কৌশল নিচ্ছেন কিনা, যে কারণে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আরও বেশি লো কস্ট ইনপুট আমরা পেতে পারি? আমাদের কাজটা হচ্ছে ডেভেলপমেন্ট ওয়ার্ক, টেকনিক্যাল ওয়ার্কশপ, এডুকেশনাল প্রোগ্রাম, রাইট টু প্রোটিন, সামথিং লাইক দ্যাট প্রোগ্রাম টু ইনক্রিজ দ্য অ্যাওয়ারনেস। আমাদের কথাটা হচ্ছে পজিশন ইউএস সোয়া অ্যাজ এ ট্রাস্টেড অ্যান্ড সাস্টেনেবল sources through the globe for energy and nutrition. We do work for the energy and nutrition. বাংলাদেশে বড় বড় যে কোম্পানি আছে ওনারা নিজেরাই হচ্ছে ইম্পোর্ট করে কোনটা বেটার হবে, কলার, হিট ড্যামেজ, প্রোটিন কন্টেন্ট, অয়েল কন্টেন্ট, দোজ আর দ্য থিংস ডিফারেন্সিয়েট করি আমি উইথ দ্য কোম্পানিজ। আমি ভিজিট করি, আমি ওনাদের সাথে কথা বলি, ওনাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাই। কিন্তু আপনারা বাংলাদেশে আপনারা সয়াবিন উৎপাদনের ক্ষেত্রে কোনো ভূমিকা উৎপাদনের It depends on the weather. Basically, Bangladeshi weather, I'm not 100% suitable to produce soybean in Bangladesh. এখানে দুইটা সিজন আছে, একটা হচ্ছে like a South American season, একটা North American season. Bangladesh soil is something different. Though research হচ্ছে সিলেট অঞ্চলে, নোয়াখালী অঞ্চলে, যেমন নোয়াখালী অঞ্চলে আমাদের প্রতি বছর 7-8 লাখ 5 থেকে 7 লাখ টন সয়াবিন হয় লোকালি, যেটা হচ্ছে গ্রেডটা লো গ্রেড, অয়েল কন্টেন্ট কম থাকে, সেটা আমাদের অ্যানিম্যাল ফিডের জন্য চলে যায়। বাট রিসার্চ ইজ গোয়িং অন, চলছে রিসার্চ, আরও ভালো প্রোডাকশন করা যায় কিনা বাংলাদেশে। বাট আমাদের দিক থেকে আমরা শুধু ডেভেলপমেন্ট প্রোগ্রাম, টেকনিক্যাল প্রোগ্রাম, ওয়ার্কশপ টু এডুকেট দ্য ইন্ডাস্ট্রি। ডক্টর শাহনুর শারমিন, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই, এই যে আমরা যে মশির ভাই যেটি বললেন আমরা ড্রেসিং করছি একই জায়গায় 1 সপ্তাহ ধরে, এইখান থেকে আসলে কি কি রোগ জীবাণু আমাদের শরীরে আসতে পারে, খুবই সংক্ষেপে? আসলে মানে মুরগির মাংসের মধ্যে অনেকগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া, ইভেন টাইফয়েড বলি আমরা, ভাইরাল যে অনেকগুলো আছে যেগুলো মিটে থাকছে, সেগুলো তো হতেই পারে। এছাড়া হেপাটাইটিস A-E এগুলো আসতে পারে। অতএব যেগুলো খাদ্যবাহিত যেই ইনফেকশনগুলো সেগুলো আসলে ইজিলি চলে আসতে পারে। আর নোংরা, ময়লা এই ধরনের ব্যাপারগুলো তো বাদই দিলাম। তো আমার যেটা মনে হয় যে আসলে এটা অ্যাভয়েড করার জন্য যেটা বলেছেন উনি, যেটা অত্যন্ত একটা দরকারি জিনিস, যে আমরা জিনিসটা পাচ্ছি ভালো, এদিকে খুব টেনশন করছি যে মুরগির মাংসে কিছু আছে কি না, কোনো রোগ জীবাণু, কোনো ভাইরাস, কিন্তু আমি একটা ময়লা জায়গা থেকে নিয়ে আসছি। তো আমার মনে হয় যে এইদিকে আসলে খুব খেয়াল করা উচিত, এবং আনার পরে খুব ধোয়া, তারপরে ভালো মতো সিদ্ধ করে খাওয়া, এগুলো করলে অনেকগুলো চলে যাওয়াটাই বেটার। দুনিয়ার সব দেশ চলে গেছে। বাংলাদেশ সরকারের যিনি প্রতিনিধি আছেন খালিকুজ্জামান ভাই, আমাদের যারা দর্শক রয়েছেন, আমাদের যারা অতিথি রয়েছেন, তাদের জন্য আপনাদের কি মেসেজ আছে যেটা আলটিমেটলি আমাদের প্রোটিন কনজাম্পশন বাড়াবে? এক্সিলেন্ট। আমি যদি শুধু এই এক্সাম্পলটাই দিই যে আমরা লাইভ বার্ড মার্কেট থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আপনি জানেন যে আমরা ইন্ডাস্ট্রির সহযোগিতায় রমজানে কিন্তু আমরা ড্রেসড ব্রয়লারকে প্রমোট করি, বাট টোটাল চেইনটা ইটস এ হলিস্টিক অ্যাপ্রোচ। এটা কিন্তু এখন আর প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর না, এইটা এখন যারা ইম্পোর্টার্স আছে, আমাদের ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন আছে, আমাদের রেসপেক্টেড নিউট্রিশনিস্ট আছে, আমরা এখন অনেক প্রোগ্রাম একসাথে করি, ডিম দিবস করি, দুগ্ধ দিবস করি। ডিএলএস অ্যাজ এ রেগুলেটরি অথরিটি শুধু আইন কানুন বিধিবিধান না, কীভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, কীভাবে সমন্বিত উদ্যোগ, কীভাবে পলিসি সাপোর্ট, এবং কীভাবে বাজার মনিটরিংয়ের মাধ্যমে নিরাপদ প্রাণীজ আমিষ ভোক্তা সাধারণের কাছে পৌঁছানো যায়, আমরা সকলে একত্রিত হয়ে কাজ করি। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের কথা বলার সুযোগ ছিল কিন্তু সময় স্বল্পতা করে সেটি হচ্ছে না। আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান আপনাকে, আমি ধন্যবাদ জানাচ্ছি খবির রহমান কাঞ্চন আপনাকে, আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শারমিন আপনাকেও, সেই সাথে মশিউর রহমান আপনাকেও। আপনারা অনেক দূর থেকে এসেছেন, আপনাদের প্রতি আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন। দর্শক, আজকের প্রোটিন আমার অধিকার অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।